আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে আলাপ করতে আসি। রোজ রাতে আপনাদের সামনে কথা বলি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী পরিস্থিতি নিয়ে এবং সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় আমাদের আলোচনায় উঠে আসে। যথারীতি আমরা শুরু করছি আমাদের আলোচনা আজকে একজন চিকিৎসককে দিয়ে। আমাদের ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে ডায়াবেটিস এবং এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ফারিয়া আফসানা আমাদের সঙ্গে আছেন। ডাক্তার ফারিয়া আফসানা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আপনাকে যুক্ত আপনি হলেন। আমরা কয়েকটি বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা অভিমত শুনতে এলাম। আমরা শুরু থেকেই জানি যে করোনা ভাইরাসের ক্ষেত্রে ডায়াবেটিস বা হরমোনের সমস্যা থাকলে এর সঙ্গে হৃদরোগ বা আরও বেশ কিছু সমস্যার কথা আমরা শুনছি। বিশেষ করে ডায়াবেটিস এবং হরমোনের ক্ষেত্রে যাদের আগে থেকেই জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। তো এরই মধ্যে তো আসলে বিশ্বজুড়ে আমাদের চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীরা তো করোনা ভাইরাসের বিষয়টিকে সামাল দেওয়ার ক্ষেত্রে এক ধরনের দক্ষতা অভিজ্ঞতা আগের চেয়ে অনেক ভালোভাবে রপ্ত করলেন। তো আমরা একটু বুঝতে চাই যে যাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে গেছেন এবং ডায়াবেটিসেরও তাদের সমস্যা রয়েছে, তাদের মধ্যে স্বল্প এবং দীর্ঘমেয়াদী কী ধরনের প্রভাব, জটিলতা, উপসর্গ চোখে পড়ছে? ধন্যবাদ প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমেই বলে নেই, একজন ব্যক্তি যার ডায়াবেটিস আছে তার যে করোনা ভাইরাস বা কোভিড ডিজিজ হওয়ার ঝুঁকি বেশি তা কিন্তু না। কিন্তু কোভিড ডিজিজের জন্য যে জটিলতাগুলি হয় সেই জটিলতাগুলি হওয়ার সম্ভাবনা তার বেশি। এখন একজন ডায়াবেটিক ব্যক্তির কোভিড ডিজিজ হওয়ার পরে কি কি ধরনের জটিলতা হতে পারে, সেখানে কোভিড ডিজিজের যে সিভিয়ারিটিটা সেটাও বেশি হতে পারে। আবার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, অনেক দিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসা, এই জটিলতা নিয়েও কিন্তু একজন ডায়াবেটিস রোগী আসতে পারেন। এছাড়াও ডায়াবেটিস জনিত বিভিন্ন জটিলতা যেমন আছে, যেমন যাদের কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তাদেরও কিন্তু এই জটিলতাগুলি কোভিড ডিজিজের পরে অনেকাংশে বেড়ে যায়। সুতরাং এই কোভিড ডিজিজ যাদের ডায়াবেটিস আছে তারা যখন কোভিড ডিজিজে আক্রান্ত হবেন তাদের অবশ্যই খুব কেয়ারফুলি মনিটর করতে হবে এবং ট্রিটমেন্টটা আইডিয়ালি করতে হবে। না, আমরা একটু আপনার কাছ থেকে বুঝতে চাইছিলাম যে একটা হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছেন তাদের তো অনেক রকম জটিলতা নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে। তো কিছু তো স্বল্পকালীন জটিলতা নিশ্চয়ই আপনারা দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। দীর্ঘমেয়াদে সুস্থ হয়ে গেছেন কিন্তু কয়েক মাস পরে গিয়ে তিনি কি শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসছেন কিনা বা অন্য কোনো সমস্যার কথা অভিযোগ করছেন কিনা, এই বিষয়গুলো নিশ্চয়ই, আমরা তো প্রায় 9 মাসের বেশি সময় পার করলাম বাংলাদেশে, নিশ্চয়ই ধীরে ধীরে আপনাদের কাছে আসছে। দীর্ঘমেয়াদী জটিলতাগুলির মধ্যে যদি বলতে চাই তাহলে প্রথমেই আসে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না, অনেক লম্বা সময় ধরে থাকছে। কিছু নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, যেমন নার্ভের বিভিন্ন সমস্যা, হাতে পায়ে ঝিঝি জ্বালা পোড়া, এই সমস্যাগুলি থাকছে। এছাড়াও রেসপিরেটরি যে কমপ্লেন্টগুলির কথা বলছিলেন, যেমন কাশি বা নিউমোনিয়াটা অনেক দিন ধরে থেকে যাওয়া, এবং এক্সরেতে যে চেঞ্জ বা সিটি স্ক্যানে যে আমরা চেঞ্জটা পাচ্ছি সেটাও অনেক দিন ধরে পারসিস্ট করা, এই সমস্যাগুলি নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট অনেক দিন পর পর্যন্তও আসছেন। এছাড়া ডায়াবেটিসের সাথে যাদের কিডনি ডিজিজ আছে, হয়তোবা কিডনির সমস্যাটা এই সময়ে আরো কিছুটা বেড়ে যায় এবং সেইটা রিকভারি হতেও কিন্তু অনেকখানি সময় লাগে। এবং এই কিডনির জটিলতা বা কার্ডিওভাস্কুলার বা হার্টের জটিলতাগুলিও কিন্তু আগের থেকে বেড়ে যায়, এরকম নিয়েও কিন্তু অনেক পেশেন্ট আসছেন। জি, আরেকটা বিষয় যে নিয়ন্ত্রণে রাখার একটি বিষয়, যে সারা বছর তিনি হয়তো নিয়ন্ত্রণে রাখলেন, পরিমিত খাদ্যাভ্যাস বা পরিমিত তার হাঁটা নিয়মিত যে হাঁটা বা শরীর চর্চা করা, এই বিষয়গুলো তিনি আসলে করছেন। কিন্তু কখনো যদি তিনি হয়তো একটু বেশি খেয়ে ফেললেন কার্বোহাইড্রেট বা হয়তো শরীর চর্চার ক্ষেত্রে হয়তো কিছুটা শিথিল ভাব নিয়ে আসলেন, সেক্ষেত্রে তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। তখন তিনি কি করবেন বা কি করা উচিত? আসলে ডায়াবেটিস চিকিৎসার মূল মন্ত্রটা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে চলা, সব সময় কিন্তু একই নিয়মের মধ্যে থাকতে হবে। এবং এই খাদ্য নিয়ন্ত্রণটা কিন্তু তার যেই ডায়েট প্ল্যানটা তার জন্য নির্ধারণ করে দেওয়া আছে, এটা কিন্তু সবসময়ের জন্য একইভাবেই মেনে নিতে হবে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো সময় ব্লাড সুগার ভালো কন্ট্রোল থাকে, কিন্তু কোনো সময় খাদ্য নিয়ন্ত্রণটা ঠিক মতো করছেন না বা এক্সারসাইজটা ঠিক মতো করা যাচ্ছে না, তাতে কিন্তু ব্লাড সুগারটা খুব ফ্লাকচুয়েশন বা ওঠানামা করে। তাতে কিন্তু আমরা 3 মাসের যে গড় পরীক্ষাটা করে থাকি সেখানে দেখলেই আমরা বুঝতে পারি তার এইটা কিন্তু বেশি থাকে এবং এর প্রভাব পড়ে কিন্তু তার দীর্ঘমেয়াদী জটিলতাগুলির উপরে। সুতরাং সব সময় একই রকম ভাবে নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি।
জি। আচ্ছা, আরেকটা বিষয় যে একটা হচ্ছে যে যাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সমস্যাগুলো হচ্ছে, আপনি বলছিলেন যে কিডনি বা অন্যান্য সমস্যাগুলোও একটা একটা করে হচ্ছে, এবং আমরা যে বিষয়টি শুনছি যে যাদের ডায়াবেটিস রয়েছে বা উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যা বা আরও অনেক রকম সমস্যা রয়েছে, এবং তাদের কেউ কেউ অভিযোগ করছেন যে তাদের দ্বিতীয়বারও হয়তো আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে কি কোনো বিশেষ সতর্কতা, বিশেষ চিকিৎসা পদ্ধতি? হ্যাঁ, ডায়াবেটিসদের জন্য আসলে কোভিড প্রতিরোধের জন্য সবার জন্য একই নিয়মই মানতে হবে। স্বাস্থ্যবিধির যে নিয়মগুলি আছে, বিশেষ করে সোশ্যাল ডিস্ট্যান্সিং, কন্ট্যাক্ট, অন্যান্য পেশেন্টের সাথে কন্ট্যাক্ট, এই জিনিসগুলি কিন্তু খুব ভালোভাবে আসলে মেনে চলতে হবে। প্রথমবারই আক্রান্ত হোক বা দ্বিতীয়বার হচ্ছে, এটা কি আসলে দ্বিতীয়বার যে আক্রান্ত হচ্ছেন এটা আগের বার অসুখটারই কন্টিনিউশন কিনা, এটাও একটা দেখার ব্যাপার আছে। সুতরাং অবশ্যই ডায়াবেটিস, কোভিড-19 ডিজিজ ভালো হয়ে গিয়েছেন মানেই যে তিনি টোটালি সুস্থ হয়ে গেছেন তা না। ভবিষ্যতের ইনফেকশনের থেকেও তাকে সুরক্ষিত থাকতে হবে এবং সেই ক্ষেত্রে কোভিডের যে নিয়মগুলি তার অবশ্যই মেনে চলতে হবে। আমরা শুনছি যে খুব শীঘ্রই হয়তো করোনা ভাইরাসের টিকা হয়তো বাংলাদেশেও সহজলভ্য হয়ে যাবে, খুব শীঘ্রই হয়তো এটি দিতেও শুরু করা হবে, এবং এক্ষেত্রে একটা অগ্রাধিকার তালিকা তৈরি করার একটি কাজ চলছে, যে যাদের শারীরিক অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ, বয়স্ক বা যারা বেশি সংস্পর্শে আসেন সাধারণ মানুষের ক্ষেত্রে, তাদেরকে হয়তো অগ্রাধিকারে রাখা হবে। তো ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কি অগ্রাধিকারের এই বিবেচনাটা কতখানি, কিভাবে বিবেচনা করা হবে? অবশ্যই যাদের ডায়াবেটিস আছে এবং বিশেষ করে বয়স্ক ডায়াবেটিক ব্যক্তিদের কিন্তু প্রাধান্য দিতে হবে, কারণ ডায়াবেটিসের সাথে যখন কোভিড ডিজিজ হচ্ছে তখন কিন্তু জটিলতাগুলি অনেকাংশে বেশি হচ্ছে এবং ডিজিজ সিভিয়ারিটি বেশি হচ্ছে এবং মর্টালিটি বা মৃত্যু ঝুঁকিও কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। সুতরাং অবশ্যই আমি বলবো যাদের ডায়াবেটিস আছে তারা এই করোনা ভ্যাকসিন যখন আমরা অ্যাভেলেবল হবে তখন তারা কিন্তু প্রায়োরিটি পাওয়া উচিত। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডক্টর ফারিয়া আফসানা আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা একটি খবরের দিকে একটু এবার দৃষ্টি ফেরাতে চাই, যে আমরা জেনেছি যে করোনা ভাইরাসের কারণে যে বৈশ্বিক মহামারী, তার প্রাদুর্ভাবের কারণে আগামী বছর অর্থাৎ 2021 সালে অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করার একটি প্রস্তাব বাংলা একাডেমির পক্ষ থেকে, যারা এর আয়োজক, তারা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখক, প্রকাশক এবং বিভিন্ন সাহিত্যপ্রেমী মানুষ তারা এক ধরনের সমালোচনা করছেন এবং নানা রকম পরামর্শ দিচ্ছেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন, একটু আলাপ করিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমির জনসংযোগ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি, রয়েছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, এবং কবি ও শিক্ষক শামীম রাজা। তিনজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা অপরেশ কুমার ব্যানার্জি, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। যে আমরা বাংলা একাডেমির অবস্থান তো জেনেছি, এবং এরই মধ্যে বাংলা একাডেমির দায়িত্বশীল কর্মকর্তারাও এ বিষয়ে এক ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা যে বিষয়টি বলছিলাম, যে এরই মধ্যে আমরা বাংলা একাডেমির এই অমর একুশে গ্রন্থমেলা, যারা সারা বছর একটা অপেক্ষায় থাকেন, যারা এর অংশ নেন এবং নিজেদেরকে এর অংশ বলে মনে করেন, তো তারা কিন্তু সমালোচনা করছেন। তারা বলছেন যে ফেব্রুয়ারিতে যদি সম্ভব নাও হয়, এর বিকল্প হিসেবে এটা যত তাড়াতাড়ি সম্ভব মার্চে বা অন্য কোনোভাবে করা যায় কিনা। যদিও বাংলা একাডেমি বিকল্প হিসেবে এর মধ্যে প্রস্তাব করছে যে অনলাইনে ভার্চুয়াল কোনো মেলা করা যায় কিনা। তো বর্তমান যে প্রতিক্রিয়াগুলো আমরা আসলে দেখছি, সেই বিষয়গুলো কি বাংলা একাডেমি দেখেছে কিনা, বা তারা নতুন কি ভাবছে, আপনার কাছে শুনবো। প্রথমেই বলে নিই, বাংলা একাডেমি কিন্তু বইমেলা বন্ধ করেনি, স্থগিত করে রেখেছে। স্থগিত মানে সাময়িক সময়ের জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, একদম শুনতে পাচ্ছি আমরা। সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। জি সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। আমরা চিন্তা করছি মহামারীর কথা, অতিমারীর কথাটি, এটি কিন্তু লাখ লাখ মানুষের একটি মিলন মেলা। জি এই বইমেলার কারণে যদি বিশাল একটি মিসহ্যাপ ঘটে যায়, মহামারীটি যদি আরো ব্যাপক আকারে সরে যায়, সেই ব্যাপারটি কিন্তু বাংলা একাডেমির মাথায় আছে। সেই জি জন্য কিন্তু আপাতত বইমেলাটি স্থগিতের প্রস্তাব আমরা চিন্তা করছি। আর বইমেলা কিন্তু বন্ধ করার কথা আমরা কখনোই বলিনি। এটা কিন্তু আমাদের কখনো কোনো চিন্তা ভাবনাতেই ছিল না। হ্যাঁ, বইমেলাটি আমরা চিন্তা করেছি যে অতিমারির ব্যাপারটা যদি আরেকটু কমে যায়, একটি সুবিধাজনক সময়ে আমরা সেটাকে হয়তো পিছিয়ে নিতে পারি। আমাদের চিন্তাধারা কিন্তু এরকমই ছিল। জি। আর ভার্চুয়াল যে মেলাটির কথা আমরা শুনছি, সেটাও যদি একটু ছোট করে আমাদেরকে একটু ভাবনাটুকু যদি বলে রাখেন, তাহলে আমাদের পরবর্তী আরো যে আলোচনায় আমরা যাব তাতে হয়তো কিছুটা সুবিধা হবে।
আচ্ছা, ভার্চুয়াল মেলার একটা চিন্তা ভাবনা আমরা করেছি যে যদি একেবারেই সম্ভব না হয়, সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু ভার্চুয়াল মেলা চলছে জি বা হচ্ছে। সাফল্য ব্যর্থতার প্রশ্নটা ভিন্নভাবে, কিন্তু তবুও যে নির্দিষ্ট সময়ে তারা এক একটি মেলা করছে, আমরাও এই মেলার ধারাবাহিকতাটা বজায় রাখার জন্যই আমরা 1 ফেব্রুয়ারি থেকে এটি একটা চিন্তা করেছি। জি তো সেটি যদি পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা হয়তো সেটা করতে পারি। জি, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু ফরিদ আহমেদের কাছে এ দফা যেতে চাই যে আমরা এরই মধ্যে দেখেছি যে লেখক, প্রকাশক এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছেন এবং তারা বলছেন যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হলেও এটি আসলে যেন ঠিক সময়ই যেন মেলাটি আয়োজন করা হয় এবং এক্ষেত্রে প্রকাশকদের এক ধরনের সারা বছরের প্রস্তুতির কথাও আপনি নিশ্চয়ই হয়তো উল্লেখ করবেন। আমরা গত বছর দেখেছি যে বইমেলাটি শেষ হবার সঙ্গে সঙ্গেই করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল এবং গত বছরও প্রকাশক বা লেখক তারা কিছুটা ক্ষতির বা লোকসানের সম্মুখীন হয়েছিলেন। এবছরও যদি মেলা না হয় তাহলে হয়তো একই ঘটনাই ঘটবে। তো সব মিলিয়ে আসলে সামগ্রিক কি অবস্থান প্রকাশকদের, সেটি একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। ফরিদ আহমেদ। ফরিদ আহমেদ, আমরা কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি বোধহয় ভয়েসটা বোধহয় মিউট করা আছে। জি জি, এবার শুনতে পাচ্ছি, জি ঠিক আছে। জি জি আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ যে জি একটি সময় উপযোগী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করায়। এই সময়ে বইমেলা বিষয়ে যে আলোচনাটি, সেটি সিদ্ধান্ত জানার জন্য সারা দেশবাসী খুব উন্মুখ হয়ে আছে, কারণ আমরা বাঙালিরা খুবই সংস্কৃতি প্রেমী, সাহিত্যকে ভালোবাসি। বিশেষ করে অমর একুশে বইমেলাটি আমাদের একটা প্রাণের বইমেলা, এবং এই বইমেলা নিয়ে যে একটা অনিশ্চয়তার হঠাৎ করে জন্ম দিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ, এ কারণে সারা দেশের সংস্কৃতিবান ব্যক্তিরা খুব উদ্বিগ্ন হয়ে গেছে। আমি একটু পিছনের প্রেক্ষাপটটি বলি। আমি অপরেশদার যে কথা বললেন সেটার পর্যবেক্ষণের কথাটা আমি বলবো, তার আগে একটু পেছনের প্রেক্ষাপটটা বলি। এবছরের আগস্ট মাস থেকেই কিন্তু আমরা অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি দফায় দফায় বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে বইমেলা নিয়ে আলোচনায় বসেছি, এবং আমাদের সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে বাংলা একাডেমি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহপত্র জমা নিয়েছে যে বইমেলায় কত প্রকাশক আগ্রহ প্রকাশ করেন অংশগ্রহণের জন্য, এবং সেই সংখ্যাটা কিন্তু গত বছরের প্রায় কাছাকাছি। গত বছর যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রায় 80 থেকে 90% প্রকাশকই আগ্রহ দেখিয়ে আগ্রহপত্র জমা দিয়েছেন বাংলা একাডেমির কাছে। এরপর 28শে অক্টোবর অমর একুশে বইমেলা 2021 পরিচালনা পর্ষদের প্রথম অফিসিয়াল সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে এখন বইমেলার কাজ শুরু হবে, এবং বইমেলায় যেসব প্রকাশকরা আগ্রহপত্র জমা দিয়েছেন তাদেরকে এখন স্টলের ভাড়া জমা দিতে হবে, এবং ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং বলা হয় যে 7 ডিসেম্বরের মধ্যে টাকা জমা দিতে হবে। এটা হচ্ছে বাংলা একাডেমির অ্যাক্টিভিটিস। এই বিজ্ঞপ্তি আসার পরে আমরা আগের থেকেই বাংলা একাডেমির সাথেও কথাবার্তা বলেছিলাম যে এই বছরটি প্রকাশকদের জন্য খুব খারাপ বছর গেছে। প্রকাশকরা কোনো ধরনের আর্থিক প্রণোদনা সরকারের পক্ষ থেকে পায়নি, সুতরাং বাংলা একাডেমির স্টল ভাড়াটা কনসেশন করে দেওয়া হোক প্রকাশকদের জন্য। বাংলা একাডেমির মহাপরিচালক আমাদের বলেছেন যে বাংলা একাডেমি সেই ভাড়া কমাতে পারবে না, বাংলা একাডেমির সাধ্যের বাইরে। আপনারা যদি প্রণোদনা কোথাও থেকে জোগাড় করে নিয়ে আসতে পারেন তাহলে সেই পরিমাণ টাকা আমরা আপনাদেরকে ফেরত দিয়ে দিব। তার পরামর্শে, ডিজি মহোদয়ের পরামর্শে আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে 2 দফা বৈঠক করি। তার কাছে আমরা আবেদন জানাই যে আপনি আমাদেরকে প্রণোদনা দেন, প্রকাশকরা এবার বইমেলার পুরো স্টল ভাড়া দিতে পারবে না, এবং মন্ত্রী মহোদয় আমাদের ইতিবাচক সম্মতি জ্ঞাপন করেন। তখন আমরা বলি যে আপনার এই প্রণোদনার ঘোষণাটা আমাদেরকে 7 ডিসেম্বরের পূর্বেই দিতে হবে, কারণ 7 ডিসেম্বর বইমেলার টাকা জমা দেওয়ার শেষ দিন। তখনও মন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেন যে না, এটা শেষ দিন হবে না, এই দিনটা আর একটু বাড়বে টাকা জমা দেওয়ার দিন। আমরা আমাদের সেই
আশ্বাসের কথা বাংলা একাডেমি কর্তৃপক্ষকে জানাই। বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে আমরা বইমেলা পরিচালনা পর্ষদের মিটিং দাবি করি। তখন তারা আমাদের জানায় যে ঠিক আছে, 7 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ দিন, যেহেতু 7 তারিখ অতিবাহিত হোক, তারপরে আমরা মিটিং করব। এর মধ্যে আমরা বাংলা একাডেমিকেও একটা আবেদন জমা দিই এবং সেখানেও আমরা বলি যে মন্ত্রী মহোদয়ের সাথেও আমাদের কথাবার্তা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন, সুতরাং আপনারা সময়টা বাড়িয়ে দেন, টাকা জমা দেওয়ার শেষ সময়টি আরেকটু বাড়িয়ে দেন। তো বাংলা একাডেমির কাছ থেকে তেমন কোনো ঘোষণা আসেনি। 7 তারিখে টাকা জমা দেওয়ার দিন শেষ হয়ে যায় এবং 10 তারিখে বাংলা একাডেমির কাউন্সিল মিটিং হয়। আমরা জানতে পারি, আমরা আশা করেছিলাম বইমেলা পরিচালনা পর্ষদের একটি সভা দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হয়নি, কাউন্সিল মিটিং হয়। সেই মিটিংয়ে কি হয়েছে আমরা জানি না, কিন্তু 11 তারিখ শুক্রবার রাতে আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলগুলোতে সংবাদ পরিবেশন হচ্ছে যে বইমেলার পরিবর্তে এবার ভার্চুয়াল বইমেলা হবে। এবং একটি চ্যানেলে আমি নিজে কানে শুনেছি, নিজে চোখে দেখেছি যে বাংলা একাডেমির অমর 21শে বইমেলা 2021 পরিচালনা পর্ষদের যে সদস্য সচিব, ওনার চেহারা দেখাচ্ছেন এবং অডিওতে উনার কথা, ফোনের কথা বলছেন এবং উনি বলছেন যে এবারের বইমেলা হবে না, আমরা ভার্চুয়াল বইমেলা করব। তো এই ঘোষণাটা বাংলা একাডেমির থেকেই প্রথম এসেছে। তারপরেই আমরা সিদ্ধান্ত নিই, আমরা 2টি প্রকাশক সমিতি যে আছে সেই সমিতি মিলে আমরা কথা বলে আমরা পরবর্তী যে ইমিডিয়েট ওয়ার্কিং ডে রবিবার, সেই রবিবার আজকে আমরা সকাল 11টার সময় বাংলা একাডেমির মহাপরিচালকের সাথে দেখা করি এবং দেখা করে আমরা তার সাথে কথাবার্তা বলে আমাদের দীর্ঘ 1 ঘন্টার উপরে সভা হয়েছে এবং এই সভার পরে মহাপরিচালক সিদ্ধান্ত দিয়েছেন, আমাদের যৌথ সিদ্ধান্ত হয়েছে, আমরা সম্মত হয়েছি যে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসেই বইমেলা হবে, তারিখটি একটু আমরা পুনর্বিবেচনা করব। এখানে আমার একটি কথা, আমার পর্যবেক্ষণ এখন আমি বলছি, আমাদের অপরেশদা যেটা বললেন যে অতিমারি মহামারী করোনার প্রকোপের কারণে বইমেলা স্থগিত করা হয়েছে, কিন্তু করোনার এই প্রকোপটা তো এবছরের সারা বছরই ছিল এবং এই বইমেলার প্রস্তুতি যখন চলছিল, অর্থাৎ নভেম্বরের পুরো মাসটি যখন টাকা জমা নেওয়ার কার্যক্রম চলছিল, তখনও কিন্তু করোনা বাংলাদেশে ছিল এবং করোনা কিন্তু নভেম্বর মাসে ঊর্ধ্বগতিতে ছিল, কিন্তু তখন বাংলা একাডেমির পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি যে টাকা জমা দিতে হবে না বা আমরা স্থগিত করলাম কার্যক্রম। তারা 7 তারিখে টাকা জমা দেওয়ার শেষ দিনের পরে, যেদিন আমরা আশা করছিলাম যে বইমেলা পরিচালনা পর্ষদের মিটিং ডাকা হবে, সেই মিটিং না ডেকে তারা নিজেদের একটি সভার মাধ্যমে এই ঘোষণাটি আসে। এই জায়গাতে আমাদের কিছুটা অসন্তোষ আছে, কারণ এই আন্ডারস্ট্যান্ডিং ফরিদ আহমেদ, আপনি মোটামুটি মানে এই আগামী বছর বইমেলা আয়োজনের আগে নেপথ্যের আসলে যে প্রক্রিয়াগুলো এবং সেখানে প্রকাশকদের যে অংশগ্রহণ বা তৎপরতা, সেগুলো সম্পর্কে আপনি বিস্তারিত বললেন। এই শেষ মুহূর্তে যেটি আসলে আপনাদের জন্য একটু নতুন চমক ছিল এবং হুট করে সিদ্ধান্ত, যেটি আপনারা আগে থেকে পূর্বাভাস পাননি, এটি কেন হলো বলে আপনাদের অনুমান? আমরা পরে অপরেশ কুমার ব্যানার্জির কাছেও শুনবো, কিন্তু আপনার অনুমানটা একটু শুনতে চাই। এটা আমাদের কাছে খুব রহস্য হয়ে গেছে, কারণ আমি তো বললামই, যদি মহামারীর কারণেই এই ঘোষণাটি এসে থাকে তাহলে কেন 7ই ডিসেম্বরের আগে এলো না? তখন তো মহামারীর ছিল, আচ্ছা, তখনই বলা আমরা হতো। অপরেশ কুমার ব্যানার্জি নিশ্চয়ই এই বিষয়ে ব্যাখ্যা দেবেন, আমরা একটু তার কাছে শুনতে চাই। আমাদের সঙ্গে কবি শামীম রাজা আছেন, তার কাছেও আমরা যাব পরে। অপরেশ কুমার ব্যানার্জি, আপনি নিশ্চয়ই ফরিদ আহমেদের কথাগুলো শুনলেন এবং আমরা ফরিদ আহমেদ যেমনটি বলছিলেন যে এক ধরনের প্রক্রিয়া তো চলছিল বাংলা একাডেমির সঙ্গে, এক ধরনের যোগাযোগ সমন্বয় করেই আসলে একটা কার্যক্রম এগিয়ে নেবার একটা প্রক্রিয়াও তিনি আসলে উল্লেখ করলেন। তো সেটির নিশ্চয়ই আপনার একটা ব্যাখ্যা বাংলা একাডেমির রয়েছে। পাশাপাশি আমরা আরেকটি ব্যাপার বুঝতে চাই যে বাংলা একাডেমির এই ধরনের প্রস্তাব করার বিষয়ে কি চিন্তা কাজ করেছে, যেখানে আমরা দেখছি যে অফিস আদালত ঠিক আগের মতোই চলছে, গণপরিবহনে আমরা সেই ভিড়টি লক্ষ্য করছি। তো এখানে মাস্ক এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলে সীমিতভাবে এই মেলাটি কি আসলে প্রতি বছর যেমনটি আয়োজন করা হয় তেমনটি কি আগামী বছর আয়োজন করা যেত না? ফলে বাংলা একাডেমি ঠিক কি চিন্তা থেকে এটাকে স্থগিত করার কথা ভেবেছিল? ধন্যবাদ। দেখুন, যখন আমরা অ্যাকচুয়ালি আমাদের বইমেলা সম্পর্কিত কাজ কিন্তু শুরু হয় প্রায় জুলাই আগস্ট মাস থেকেই। আমরা বিভিন্ন কার্যক্রম শুরু করি, সেই কার্যক্রম ধাপে 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 এগোতে এগোতে একটা পূর্ণতা পায়। এটা কিন্তু দীর্ঘ সময়ের একটি প্রক্রিয়ার ব্যাপার। আমরা খুব
সতর্কভাবে লক্ষ্য রাখছিলাম বাংলাদেশের অতিমারির ব্যাপারে। যখন ধীরে ধীরে কমতে শুরু করেছিল প্রথম ওয়েভটা, আমরা কিন্তু কার্যক্রমগুলো খুব বেগবান করেছিলাম। বিভিন্ন প্রকাশকের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, আমরা বিভিন্ন আয়োজন করেছি। প্রকাশক ফরিদ ভাই যে কথাটি বললেন, ফরিদ ভাই তো প্রায় প্রতিটি মিটিং এ আমাদের সাথে ছিলেন। তো সেগুলো আমরা করেছি। কিন্তু যখন সেকেন্ড ওয়েভটা যখন আসতে শুরু করলো, তখন দেখা গেল বাংলাদেশে কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনাদের চ্যানেলে তো বিভিন্ন সময় দেখানো হচ্ছে যে প্রতিনিয়ত যে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা যে হারে বাড়ছে, এবং সেই ওয়েবটা কিন্তু বাংলা একাডেমির উপরেও বর্তেছে। বাংলা একাডেমির অনেক অনেক মেম্বার কিন্তু অনেক অনেক কর্মকর্তা কর্মচারী কিন্তু করোনা আক্রান্ত হয়ে গেছে। এই তাবৎ পরিস্থিতিটা বিবেচনা করে আমরা লক্ষ্য করলাম যে এই মেলার সময় যে পরিমাণ লোক সমাগম হয় এবং বিশেষ কিছু কিছু দিনগুলোতে সেগুলো ট্যাকেল করা কিন্তু আসলে খুব সমস্যাজনক হয়ে দাঁড়ায়। এবং খুব সহজে আমরা যদি যতই বলি না কেন মাস্ক পরে যেতে হবে কিংবা আপনার স্বাস্থ্য দূরত্ব রাখতে হবে, আপনি রাস্তায় ঘুরলেই দেখবেন যে অবস্থাটা কি দাঁড়াচ্ছে। আর বই মেলাটাকে বাংলা একাডেমি নিজের বাংলা একাডেমি না, বাঙালিরা নিজের একটি অস্তিত্বের একটি বিষয় বলে মনে করে, সেটা আমরাও মনে করি। কিন্তু এই যে ব্যাপারটি, এই অতিমারির ব্যাপারটি আমরা মাথায় রেখেছি এই জন্যই যে এই মেলার কারণে যদি একটি ব্যাপক হারে কোনো রকমের সংক্রমণ ঘটে, তখন কি দাঁড়াবে, এই বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে ছিল। এবং সেই অনুযায়ী কিন্তু সেই চিন্তাটা করেই কিন্তু আমরা বইমেলাটাকে স্থগিত করেছি, বন্ধ করিনি। এবং আমি সেটি আমরা বলছিলাম চিন্তা যে করেছিলাম। এই স্থগিতের ঘোষণাটা তো বইমেলা পরিচালনা পর্ষদের সভা ডেকে তো সবাই আলোচনা করে তো সিদ্ধান্তটা নেওয়া যেত, কিন্তু সেটা হলো না কেন? হ্যাঁ, সেটা কিন্তু ফরিদ ভাই আজকে কিন্তু আমাদের সঙ্গে আপনাদের বাংলা একাডেমির সাথে যখন আপনাদের আলোচনা হয়েছে, ডিজি মহোদয় কিন্তু এটা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। এটা কিন্তু আপনি জানেন। জি, আমরা একটু না, যদি ব্যাখ্যাটা সেই কিন্তু সভার একটু ধারণা তো পেলাম ফরিদ আহমেদের কাছ থেকে, ওই সভার বিষয়ে কি অপরেশ কুমার ব্যানার্জি কিছু যোগ করবেন কিনা? না, এই সবার বিষয়ে তো আমরা এদের সাথে প্রকাশকদের সাথে, প্রকাশক নেতাদের সাথে এবং অন্যান্য প্রকাশকদের সাথে আমরা আলোচনা করেছি। এবং বাংলা একাডেমির পক্ষ থেকে তাদের কাছেই বলা হয়েছে যে ঠিক আছে, আপনারা ঠিক একটি ডেট ঠিক করেন, আমরা সেটা নিয়ে চিন্তা করব, তারপর মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সার্বিকভাবে পরিস্থিতিটা কি দাঁড়ায় সেটার উপর নির্ভর করেই কিন্তু তারিখটা ফাইনালাইজ হবে। আমরা কথা বলছি আসন্ন অমর 21 গ্রন্থমেলা হবে কি হবে না ফেব্রুয়ারিতে, সেই আলোচনাটি নিয়ে। আমাদের সঙ্গে তিনজন অতিথি, কবি শিক্ষক শামীম রাজা আছেন, আমরা একটু তার সঙ্গে আলাপ করতে চাই। শামীম রাজা, নিশ্চয়ই আপনি এতক্ষণ আলোচনাটি শুনছিলেন, এবং আমরা তো এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক সবারই এক ধরনের প্রতিক্রিয়া দেখছি গত কয়েকদিন, গতকালকে থেকে মূলত সামাজিক যোগাযোগের মাধ্যমে। আপনার প্রতিক্রিয়াটাও এই সুযোগে শুনি। আর পাশাপাশি বাংলা একাডেমি যে বিষয়টি বলছে যে করোনা ভাইরাসের এই ঝুঁকি তো আসলে সর্বত্র রয়েছে, এই ধরনের একটি বিপুল সমাবেশের মধ্য দিয়েও আসলে এই ঝুঁকি আরও কয়েক গুণ বর্ধিত হবে কিনা, সেটি আসলে বাংলা একাডেমির একটি বড় দুর্ভাবনার জায়গা। এই বিষয়টি নিয়েও আসলে যারা অন্যান্য স্টেক হোল্ডার, যারা আসলে প্রাণের দাবি হিসেবে চাইছেন যে বইমেলাটি যথাসময়ে হোক, তারা আসলে এই বিষয়টিকে কিভাবে কাউন্টার করবেন সেটিও আসলে আমরা একটু শুনতে চাইবো। আপনি কি যোগ করবেন? আচ্ছা, ধন্যবাদ নওরোজ ইমতিয়াজ এবং এটিএন নিউজকে। আসলে অমর একুশে অবশ্যই আবেগের জায়গা আমাদের, কিন্তু আগে আমাদের জীবন না বই। অনেক প্রশ্ন এসেই আমাদের সামনে দাঁড়ায়, কিন্তু একটি সত্যকে অনুধাবন করা খুব জরুরি যে যদি খুব কঠিন ভাবে এই মাস্ক পরা থেকে শুরু করে আমাদের যে হ্যান্ড স্যানিটাইজার, এইসব যদি খুব কঠিন ভাবে আহ মানে ব্যবহার করা যায় এবং সেটা কি সম্ভব কিনা এত বড় গণজমায়েতে, তাহলে হয়তো এই সিদ্ধান্তটা নেওয়াটা যৌক্তিক হবে ফেব্রুয়ারিতে। বাংলা তো একাডেমির আমার কর্মকর্তা বলছেন যে এটি আসলে আয়োজন করার ক্ষেত্রে এটি আসলে বড় একটি চ্যালেঞ্জ, বিশেষ করে বিশেষ দিনগুলোতে যেদিন বেশি ভিড় হয়, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি বা অন্যান্য দিনগুলোতে, সেদিন আসলে এই স্বাস্থ্যবিধি, এই সামাজিক দূরত্ব, এগুলো মানুষকে মানতে বাধ্য করাটা এটি আসলে অনেক কঠিন, যেমনটি তিনি যোগ করছিলেন। তো সেক্ষেত্রে বিকল্প কোনো সমাধান প্রস্তাব? আজকে দেখছিলাম আমরা যেমন কলকাতা বইমেলায় আগে দেখেছি কিংবা যে কোনো মানে বিদেশি ফেয়ারে আমরা টিকিট সিস্টেমের কথা, আজকে নির্ঝর ভাই একটা প্রস্তাব দিয়েছিলেন, সেটার বিপক্ষে পক্ষে প্রচুর কথা হচ্ছে, এগুলো সামাজিক মাধ্যমে চলছে। কিন্তু যদি টিকিট সিস্টেম হয় আমি নিশ্চিত যে এই গণজমায়েতটা কমে যাবে অর্ধেক। এখন সেটা এবছরের জন্য শুধু এরকমের যদি করা যায়, কিংবা এই গণজমায়েতকে ঠেকানোর জন্য
আসলে মানে কঠিন না হতে পারলে অবশ্যই জীবন আগে, তারপরে জ্ঞানের জায়গায় আমরা যাব। কারণ আর যে কথাটি ফরিদ ভাই বলেছেন, সমস্ত ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীর জায়গায় প্রণোদনা আছে। এই একটি জায়গা যেখানে আমরা কাগজের উপরে শুল্ক আরোপ করলাম, মানে অনেক, যেটা মানে আপনার পশ্চিম বাংলায় আমরা এটা দেখতে পাই না। এখানে প্রণোদনাটা যদি দেওয়া যায় প্রকাশকদের, তাহলে তারা, কারণ এক পুরো গত বছরটা যেভাবে গিয়েছে এবছরও একইভাবে যাচ্ছে। আবার সবচেয়ে বড় বাণিজ্য যে জায়গাটা আমাদের প্রাণের মেলা, 21শে বই মেলা, অমর 21শে বই মেলা, সেটাও এই রকমের বিঘ্ন হচ্ছে। এখন এটা তো মানে সমস্ত পৃথিবী ব্যাপী যে মারিটা চলছে, সেখানে আমাদের কোনো হাত নেই। ভ্যাকসিন আসলেও যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় তাড়াতাড়ি ফিরতে পারবো তারও কোনো আহ, মানে কারণ দেখছি না, বা তারও কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমাদেরকে সব দিক বিবেচনায় রাখতে হবে। কিন্তু অনেকগুলো আমি প্রস্তাব কিন্তু আমরা প্রণোদনার আসলে কথাটা সামাজিক বিশেষ করে যোগাযোগের বলবো। মাধ্যমে অনেক মানুষ দিচ্ছেন। কেউ বলছেন যেমন টিকিট ব্যবস্থা চালু করার কথা বলছেন, কেউ বলছেন যে যে ফেব্রুয়ারিতে যদি এটি চালু করা, এই মেলাটি আয়োজন করা যদি সম্ভব না হয় তাহলে মার্চে বা এপ্রিলে পয়লা বৈশাখকে ঘিরে, এরকম অনেক রকম প্রস্তাব কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। আপনি কি মনে করেন যে এই ধরনের প্রস্তাবগুলো আসলে সত্যিকার অর্থে এটি বাস্তব ঘনিষ্ঠ? না, এখন দেখা যাবে যে পয়লা বৈশাখের যে সময়টা, সেই সময়টা আসলেই উপযুক্ত সময় না, ঝড় বৃষ্টির সময়। হ্যাঁ, আর এই বিশেষ করে যে কথাটা খুব ফরিদ ভাই খুব ভালো করে উপস্থাপন করেছেন, যে এবং সেটা খুব, যে প্রাণের মেলাটা 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, ভাষাকে কেন্দ্র করে, এই মাসকে কেন্দ্র করে। কিন্তু আমরা তো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি। সেই জায়গাটাকে বিবেচনা করে এমন একটা সময়, এবং আমার কিছু বিকল্প প্রস্তাবনা, যেটা আমি আজকে দেখলাম আর একজন প্রকাশক বলেছেন, সেটা হচ্ছে অ্যাডর্নের প্রকাশক জাকির ভাই একটা প্রস্তাব দিয়েছেন যে এই যদি অতিমারি চলে যায় তখন যাতে জেলায় জেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের মাধ্যমে একটা মানে মেলা সংগঠিত হয়, যেটা হওয়া খুবই জরুরি। কারণ আসলে আমরা পুরো বই বিমুখ জাতি তো অবশ্যই, আসলে ঘুরতে যায় প্রায় 90% লোক এই মেলায়। আর এই মেলায় যদি এরকমের গণজমায়েত হতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই মানে অতিমারিটা বিস্তার লাভ করবে, এটা আমরা অবশ্যই বুঝতে পারি। কারণ আমরা বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে পরীক্ষা নেব, নিয়ত আমরা এই নিয়ে মিটিং করছি, আলোচনা করছি, কিন্তু হলে যে উঠাতে পারবো ছাত্রছাত্রীদেরকে, সেটা আমরা কোনোভাবেই নিশ্চয়তা দিতে পারছি না। কারণ আহ, দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটাই বেশি। জি, তো আমরা ফলে একটু ঠিক এই অনেক দিক প্রসঙ্গটা নিয়ে ফরিদ আহমেদের কাছে একটু যেতে চাইবো যে জীবন আগে নাকি বই আগে, বই মেলা আগে, সেই প্রশ্নটি আবারও কিন্তু ঘুরিয়ে ফিরে এলো। আমরা দেখলাম যে করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর কারণে অনেক বৈশ্বিক আসর, অলিম্পিকের মতো আসর বা এরকম আর অনেক বৈশ্বিক অনেক অনুষ্ঠান, অনেক কর্মসূচি কিন্তু স্থগিত করা হয়েছে শুধুমাত্র মানুষের এই জীবনের নিরাপত্তার এই ঝুঁকিটিকে কমানোর উদ্দেশ্যে। ফলে বইমেলাও আসলে স্থগিত হবে নাকি চলবে, এটিও আসলে একটি বড় ধরনের একটি বিতর্ক বটে। তো এই জীবন বনাম বই এই প্রসঙ্গে যেটি বাংলা একাডেমির একটি অবস্থানের কথা আমরা শুনছি, প্রকাশকরা কি অবস্থান নিচ্ছেন বা কি ভাবছেন বিকল্প কোনো প্রস্তাব নিয়ে? অবশ্যই আমরা এই বিষয়টিকে রেসপেক্ট করি। আমরা জানি যে এখন মহামারীর একটি সময় চলছে, এবং আমরা এও জানি যে সরকারের কিন্তু নীতি নির্ধারণী পর্যায় থেকে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পলিসি মেক করা হচ্ছে। কোন জিনিসটা মহামারীর কারণে হতে পারবে, কোন জিনিসটা হতে পারবে না, সেটার জন্য কিন্তু নীতিমালা ঘোষণা করা হচ্ছে স্বাস্থ্যনীতি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। আপনি জানেন আজকে আপনাদের বিভিন্ন মিডিয়াতে কিন্তু সংবাদ পরিবেশিত হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে 1 মার্চ থেকে বাণিজ্য মেলা হবে। এবং আপনারা জানেন যে বাণিজ্য মেলার লোক সমাগম কিন্তু বই মেলার 10 গুণেরও বেশি হয়, এবং সেটা 1 তারিখ থেকে শুরু হবে। সেই ক্ষেত্রে যদি 10 দিন আগে 18 তারিখ 19শে ফেব্রুয়ারি থেকে যদি বই মেলা শুরু হয়, তাহলে কি ওই 10 দিন আগে কি মহামারীটা এত বেশি থাকবে যেটা 1 মার্চে থাকবে না? তারপরও আমি বলছি যে হ্যাঁ, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের থেকে যদি বলা হয় যে এটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে, এখনো মহামারীর যে কারণ চলছে তাতে বইমেলা শুরু করা সম্ভব নয় বা হবে না, এটা আমরা অবশ্যই মেনে নিব। কিন্তু এখন যে স্থগিত হওয়ার ঘোষণাটা এসেছে, সেটা কিন্তু একেবারে একটি
সংস্থার পক্ষ থেকে এসেছে। এবং আমি মনে করি যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে এটাও জিজ্ঞেস করতে পারবেন যে বাংলা একাডেমি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের থেকে কিন্তু এই ধরনের কোনো নিশ্চয়তা চাইও নাই যে এই টাইমে আমরা বইমেলাটা করতে পারি কিনা। কেননা মনে রেখেন বইমেলাটা শুরু হতে কিন্তু এখন থেকে যদি আমি হিসেব করি তাহলে আরো 1.5 মাস আছে, ফেব্রুয়ারি মাস। এবং আমরা মনে করছি যে এটা হয়তো ফেব্রুয়ারির 18-19 তারিখ থেকে শুরু হতে পারে, অর্থাৎ এখন থেকে 2 মাসেরও বেশি সময় আছে। তখন শীতটাও কমে আসবে কিন্তু, এবং আমরা আশা করছি মহামারীর এই প্রকোপটাও কমে যাবে। তো এর মধ্যে আমরা কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ গিয়ে কিন্তু বুঝে যেতে পারবো যে ফেব্রুয়ারির ওই সময়টিতে বইমেলা অনুষ্ঠান করা সম্ভব কি সম্ভব নয়, এবং সরকারের কাছ থেকেও আমরা একটা ইঙ্গিত পেতে পারবো। তো এর জন্য আমি বলছি যে এখনই বইমেলা স্থগিত করা বা বন্ধ করার ঘোষণা দেওয়ার চূড়ান্ত সময় নয়। আমরা আমাদের প্রস্তুতিটা চালিয়ে যেতে পারি। যদি 15ই জানুয়ারিতে গিয়ে সিদ্ধান্ত হয় যে হ্যাঁ এখন দেশের যে অবস্থা তাতে বইমেলার মতো সমাগম করা যায়, তখন কিন্তু বইমেলার প্রস্তুতি নেওয়ার মতো সময় আমাদের হাতে থাকবে না। এবং আমরা কিন্তু এবার বলেইছি যে আমরা তো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বইমেলা চাচ্ছি না, আমরা 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র ধরে তার 2-3 দিন আগের থেকে বইমেলাটা শুরু হোক। ওইদিকে সরকার যতদিন পর্যন্ত সম্মতি দেয়, হতে পারে সেটা 7 মার্চ পর্যন্ত, হতে পারে সেটা 17 মার্চ পর্যন্ত, কারণ মার্চের 1 তারিখ থেকে তো শুরু হচ্ছেই বাণিজ্য মেলা। তো 1 তারপরও আমি তারিখ না, এটা আবারও বলছি সম্ভবত যে আমরা হ্যাঁ যেটুকু দেখলাম অবশ্যই। এটা 17 মার্চ থেকে এটা একটা প্রস্তাব করা হয়েছে পূর্বাচলে নতুন ভেন্যুতে। তাহলে ওই এই তো তো আমি আমি যেটা বলছি আর কি, যে তারপরেও অবশ্যই মহামারীর ব্যাপারটিকে আমরা মাথায় রাখবো, এবং স্বাস্থ্য ঝুঁকিটা যদি ঝুঁকির মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা মেলা করব না, কিন্তু অনেকগুলো সেটার পয়েন্ট জন্য পেলাম ফরিদ আহমেদ, আমরা ঠিক এই পয়েন্টগুলো নিয়ে অপরেশ কুমার ব্যানার্জি নিশ্চয়ই অনেকগুলো তার পর্যবেক্ষণ আমাদেরকে শোনাবেন। অপরেশ কুমার ব্যানার্জি, একটি হলো ফরিদ আহমেদ যেমনটি বলছিলেন যে 1 ফেব্রুয়ারি নয়, আমরা যদি একটু পিছিয়ে দিয়ে যদি শুরু করার কথা ভাবি এবং এখনই স্থগিত করার সিদ্ধান্তটি চূড়ান্ত না করে এটাকে যদি আমরা জানুয়ারির মাঝামাঝিতে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেক্ষেত্রে একটা সম্ভাবনা বেঁচে থাকে যে আমরা শুরু করার একটা চান্স হয়তো নিতে পারি। এটি হলো একটি। আরেকটি প্রস্তাব যেমনটি এলো যে আমরা ভিড় ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বাড়তি কড়াকড়ি, আমরা দেখছি যে মাস্ক এবং অন্যান্য বিষয়গুলো কড়াকড়ি করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে। একই বিষয় বইমেলার মতো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিশ্চয়ই এই ব্যাপারটি আরও কড়াকড়ি করে নিশ্চয়ই বাস্তবায়ন করা সম্ভব। একই সঙ্গে টিকেটের ব্যবস্থা যদি চালু করা হয় তাহলেও কিছুটা ভিড় কমবে। এরকম অনেকগুলো ব্যবস্থা যদি এখানে নেওয়া যায় তাহলে হয়তো কিছুটা স্বাস্থ্যবিধি আগের চেয়ে অন্যান্য বারের চেয়ে নিশ্চয়ই ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব যদি সদিচ্ছাটি থাকে। তো সেক্ষেত্রে বাংলা একাডেমি নতুন নতুন এই পয়েন্টগুলো থেকে কি কি সিদ্ধান্তে আসতে পারে? ধন্যবাদ। প্রথমেই বলি নেই, ফরিদ ভাই যে কথাটি বলছেন বাংলা একাডেমির কথাই কিন্তু উনি বলছেন। বাংলা একাডেমি বইমেলা কিন্তু বন্ধ করেনি, বইমেলাটি স্থগিত করেছে। জি এবং আমরা যেটা চিন্তা করেছি যে সুবিধাজনক সময় যখন অতিমারির প্রকোপটা আমাদেরকে খুব জ্বালাবে না তখন আমরা বইমেলাটি করব। ফরিদ ভাই কিন্তু পক্ষান্তরে সেটি স্বীকার করে নিয়েছেন। প্রথম কথা, বাংলা একাডেমি কিন্তু সেই কথাটাই বলছে। সেটা 14 তারিখ হতে পারে, সেটা 21 তারিখ হতে পারে। অবস্থাটা দেখে বাংলা একাডেমি ডিসিশনটা নেবে। বাংলা একাডেমি কখনোই বইমেলা বন্ধ হোক এটি চায় না, কারণ বাংলা একাডেমি নিজে বাংলা একাডেমি এই ভাষা আন্দোলনেরই কিন্তু ফসল। এটি প্রথম কথা। আর জি দ্বিতীয় কথা, আপনি যেটি বলেন মাস্ক দিয়ে ব্যবহার করে বিভিন্ন রকম ভাবে প্রক্রিয়া, সেগুলো আমরা চিন্তা করেছি, সবগুলি চিন্তা করেছি। বিভিন্ন রকমের স্যানিটাইজার এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা চিন্তা করেছি। এবং আমরা এভাবেও চিন্তা করেছি যে গ্রুপে গ্রুপের লোক ভিতরে প্রবেশ করানো যায় কিনা, সেটা সম্ভাব্যতা আছে কিনা, সেটাও আমরা বিবেচনা করেছি। যে নির্দিষ্ট সংখ্যক লোক ভিতরে ঢোকাবো, নির্দিষ্ট সংখ্যক লোক বের হয়ে যাবার পর আবার ঢোকাবো, কিন্তু সেগুলো কতটুকু বাস্তবসম্মত হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা আছে। আমরা কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করছি এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো সবচেয়ে সমস্যাটা হয়ে গেছে যে অতিমারির এই অবস্থাতে, কারণ বাংলা একাডেমি এই বইমেলা করার জন্য যে তার প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তার অব্যাহতই আছে। আমরা কিন্তু বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা, তাদের মাধ্যমে তাদের সাথে তাদের সহযোগিতা নেওয়ার বিষয়গুলো কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন টেন্ডার প্রক্রিয়াগুলো আমরা কার্যক্রম শুরু করেছি এবং বিভিন্ন পর্যায়ে সেগুলোকে এগিয়ে নিয়ে রাখছি। আমাদের উদ্দেশ্য কিন্তু বইমেলা করা, বইমেলাকে বন্ধ করা নয়। প্রকাশকরা এটাকে যদি অন্যভাবে দেখে তাহলে কিন্তু বাংলা একাডেমির জন্য সেটি কষ্টকর একটি ব্যাপার হয়ে দাঁড়াবে।
না কারণ আসলে বাংলা আমরা একাডেমি গতকালকে নিজেও যখন কিন্তু গণমাধ্যমে বাংলা একাডেমির যে বিবৃতিটি আসলে দেখছিলাম যে তারা আসলে স্থগিতও করেছে, তাতে আসলে এই বার্তাটি আসলে সবার কাছে যাচ্ছিল। কিন্তু আপনার বক্তব্য থেকে আমরা আসলে যে ব্যাপারটি বুঝলাম যে বাংলা একাডেমির আসলে সেই সদিচ্ছাটি রয়েছে, যেটি আসলে এক ধরনের বইপ্রেমী মানুষ এবং লেখক প্রকাশকদের জন্য হয়তো কিছুটা স্বস্তির। একই সঙ্গে অনেকগুলো মানে এই আলোচনা থেকে এবং গতকালকে থেকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মানুষ যে প্রস্তাব বিশ্লেষণগুলো দিচ্ছেন, সেখান থেকেও কিন্তু অনেকগুলো পয়েন্ট নিশ্চয়ই উঠে এসেছে, যেগুলো নিশ্চয়ই বাংলা একাডেমি ভেবে পুরো প্রক্রিয়াটিকে আরও নিশ্ছিদ্র করে তুলতে পারে। আমরা এই বিষয় নিয়ে আরও অনেক আলোচনা করতে চাইতাম, কিন্তু আমাদের সময় আসলে খুব দ্রুত ফুরিয়ে যায়। আমরা আলোচনাটি এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন, অপরেশ কুমার ব্যানার্জি, ফরিদ আহমেদ এবং শামীম রেজা, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা একাডেমির জনসংযোগ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং কবি শামীম রেজা। আমরা বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আগামী বছর সেটি আয়োজিত হবে কি হবে না, স্থগিত থাকবে কি থাকবে না, বা যদি আয়োজন করতে হয় তাহলে আসলে বিকল্প কি কি প্রস্তাব আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে, যেটি গতকালকে থেকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ধরনের আলোচনা দেখছি। আমরা যে বিষয়টি পেলাম যে এটি হয়তো এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। বাংলা একাডেমিও পরিস্থিতির দিকে নজর রাখছে, নজর রেখে হয়তো আরও কিছুদিন সময় নিয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্তটি নেবে। এর মধ্যে হয়তো আরও অনেক পরিস্থিতিও বদলে যেতে পারে। আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এলাম। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দর্শক, টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।